বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আদালত। জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। মৃত্যুদণ্ডের নির্দেশ দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খান কমলেরও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার আমলের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড হলো। রাজসাক্ষী হওয়ায় আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের সাজা শোনালো আদালত। শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। জনতার জয় হবেই হবে। এর থেকেও খারাপ অবস্থা আমরা সবসময় আন্দোলন করেছি, সবসময় আমরা সফলতা নিচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে, আর কেউ পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই পারবে। স্বাধীনতা এনেছি, অর্থনৈতিকভাবে উন্নতি করেছি, দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি, দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম। সারা বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদায় নিয়ে গিয়েছিলাম। সেই মর্যাদাটা এই সুদখোর, খুনি, জঙ্গি, ফ্যাসিস্ট ইউনূস ধ্বংস করে দিয়েছে। এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে। আর এবার আপনাদের দেখাবো যে কোন কোন মামলায় শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। 5টি মামলা এবং সেই মামলাগুলি হলো: প্রথম মামলা 14 জুলাই 2024 গণভবন থেকে উস্কানিমূলক ভাষণ দেওয়া। দ্বিতীয় মামলা হেলিকপ্টার, ড্রোন, প্রাণঘাতী অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ। এরপর তৃতীয় মামলা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খুনের নির্দেশ। চতুর্থ মামলা ঢাকার চারখানপুরে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ। এবং পঞ্চম মামলা আগুলিয়ায় 6 জনকে পুড়িয়ে খুনের নির্দেশ। এই 5টি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আদালত এবং সেই সঙ্গে ফাঁসির সাজা শোনানো হলো প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলেরও। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের নির্দেশ বাংলাদেশের আদালতের। আর এরপর বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করা হলো। আর সেখানে ভারতের কাছে দুজনকে হস্তান্তরের আর্জি জানানো হয়েছে। হাসিনা এবং আসাদুজ্জামানকে আশ্রয়, অবন্ধু সুলভ আচরণ, দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে না দিলে ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। দুদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা এবং আসাদুজ্জামানের হস্তান্তর করা উচিত, এমনই বিবৃতি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে। এই সম্পর্কে আরো জানবো, সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে, ঠিক কি রয়েছে তাতে? যে বিবৃতি এখন প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে যেটা বলা হয়েছে যে প্রথমেই যেটা বলে রাখা দরকার যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে কিন্তু একেবারেই ফাঁসির আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা দুজনেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এবং এই পরিস্থিতিতে যে চিঠিতে পরিষ্কার করে লেখা যে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত এবং সেই ক্ষেত্রে যারা ফাঁসির আসামি তাদেরকে প্রত্যর্পণ করা উচিত এবং শুধুমাত্র অবন্ধুসুলভ আচরণ হয়ে উঠবে না ফেরত দেওয়াটা সেটা নয়, তার সঙ্গে বলা হয়েছে যদি প্রত্যর্পণ না করা হয় তাহলে ন্যায় বিচারের প্রতিও সেটাকে অবজ্ঞা হিসেবে ধরে নেওয়া হবে। এবং পাশাপাশি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেটাও কিন্তু এই চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই বন্দীদের প্রত্যর্পণ করা সেটা ভারতের অবশ্য পালনীয় দায়িত্বও বটে। এবং পাশাপাশি বলে রাখা দরকার আজকের যে রায়, তুমি যেমনটা বলছিলে, মোট 5টি ঘটনার ওপর ভিত্তি করে এই রায়টি দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে সেই রায়ের পর থেকেই কিন্তু বাংলাদেশের
প্রশাসনের তরফ থেকে স্থানীয়ভাবেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই রায়ের পর, যাতে গোটা দেশে কোনো রকম অশান্ত পরিবেশ না হয়, এবং সেখানেও বলা হয়েছে যে কোনো রকম অশান্তজনক পরিস্থিতি তৈরি হলে সেটা কিন্তু কড়া হাতে মোকাবিলা করা হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। মূল বিষয়টি হচ্ছে এই যে 3 জনের বিরুদ্ধে আজকে মামলা ছিল, তার মধ্যে অবশ্যই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ছিলেন, আসাদুজ্জামান কামাল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তৎকালীন পুলিশের আইজি ছিলেন। পুলিশের প্রধান পুলিশ আইজি তিনি আগেই রাজসাক্ষী হয়েছিলেন এবং তার জন্য তার সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। বাকি 2 জনের ফাঁসির সাজা ঘোষণা হলেও তারা বাকি 2 জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের আদালত। সঙ্গে থাকা অনেত্রিক, আর এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলে নেব অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, বাংলাদেশের আদালত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেরকেই মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আজকে। আর এই অবস্থায় বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি করা বিবৃতি, তাতে বলা হচ্ছে যে ভারতের কাছে আর্জি জানানো হয়েছে দুজনকেই যাতে হস্তান্তর করা হয় এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের হস্তান্তর করা উচিত, এমনই বলা হয়েছে সেই বিবৃতিতে। এরপর ভারতের সামনে কি রাস্তা খোলা রইল, কি করতে পারে ভারত? না, এর আগেও বাংলাদেশ সরকার চিঠি দিয়ে জানিয়েছে যে তোমরা ফেরত পাঠাও। এখন তো আজকে যে রায়টা দিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, বাংলাদেশের যে একটা নিম্নতর আদালত, এখন সেইটার কপি পাঠিয়ে ভারতকে বলতে পারে যে তোমরা ফেরত পাঠাও। কিন্তু প্রত্যাবর্তন চুক্তির একটা ক্লজ আছে যেটাখানে রয়েছে যে যদি কোনো রাজনৈতিক কারণ থেকে থাকে তাহলে দুটো দেশই সেখানে বন্দি প্রত্যাবর্তনের ব্যাপারে তার রিফিউজাল করতে পারে, সে হয়তো আপত্তি জানাতে পারে। শেখ হাসিনা ভারতে এসেছিলেন তদানীন্তন সরকারের অনুরোধেই তাকে আমরা রাখতে দিয়েছিলাম। এখন সরকার পাল্টেছে এবং তাদের মত পরিবর্তন ঘটেছে, এটা একটা রাজনৈতিক পরিবর্তন বলেই সরকার ভাবতে পারে। এবং সেক্ষেত্রে সরকার এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে চিঠি পাঠিয়েছিল তার কোনো অফিসিয়াল জবাব দেওয়া হয়নি। কিন্তু এখন যেহেতু একটা কোর্টের ব্যাপার এসে গেছে সারা বিশ্ব জুড়ে, অনেকেই মনে করছেন যে বাংলাদেশের কোর্ট সাজা দিয়েছে, কিন্তু এটাও সত্যি ঘটা। যেভাবে বিচার হয়েছে সেখানে শেখ হাসিনার কোনো উকিলকে সেখানে দাঁড় করানোতে দেওয়া হয়নি, সরকারই নির্দিষ্ট করে দিয়েছিল কোন উকিল থাকবে, এবং বিচারটা ওই সম্পূর্ণ অ্যাবসেন্সিয়া হয়েছে, যেটা ক্রিমিনাল বিচারে এটা করা সাধারণত যায় না। যাই হোক না কেন, এখন যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিচার পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে, তাই ভারতকে অনেক সতর্ক থাকতে হবে যে এই ব্যাপারটা আগের মতন চুপচাপ হয়তো থাকা যাবে না। ভারত বাংলাদেশের সঙ্গে যে কিভাবে কূটনৈতিক তার উপর প্রেশার চালিয়ে দেওয়া যায়, কূটনৈতিক কাজকর্ম করা যায়, সেটা ভারত চেষ্টা করবে। এবং আমার ধারণা যে অপশন ভারতের যে মুহূর্তে খোলা থাকছে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট যেটা আছে আইসিসি, সেখানে শেখ হাসিনাকে বলা বা তাদের দলকে বলা যে সেখানে অ্যাপিল করতে, এবং ভারত হয়তো সেটাই চাইবে, বাংলাদেশকে হয়তো বোঝাবে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আইসিসিতে তারা গেছে এবং যতক্ষণ না তার ভার্ডিক্ট মিলছে তোমরা চুপচাপ থাকো, এটার সময় কিলিং এর চেষ্টা হতে পারে। এবং ততক্ষণে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক ভাবে ব্যস্ত রাখা। যে অপশনটা আগে ছিল সেটা হচ্ছে যে অন্য একটা তৃতীয় নিরাপদ দেশে পাঠিয়ে দেওয়া, বাহরিনে, কাতারে বা ইউএই, এবং ভারতের সঙ্গে সম্পর্ক আছে সেরকম কোনো দেশ, শেখ হাসিনা আত্মীয় অন্য দেশে থাকেন। কিন্তু ভারত সেই দিয়েও সেটা করেনি, শেখ হাসিনা নিজেও সেটা চাননি। এখন সেই ধরনের অপশনে যেতে গেলে হয়তো অনেকে ভারতকে ভীরু ভাবতে পারে, শেখ হাসিনাকেও ভীরু ভাবতে পারে, সেই অপশনসটা অনেকটা বন্ধ হয়ে আছে। আমরা দালাই লামাকে আমাদের দেশে আশ্রয় দিয়েছি, পলিটিক্যাল অ্যাসাইলাম। শেখ হাসিনার ব্যাপারে আমরা কিন্তু বলিনি যে আমরা তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি। সুতরাং এটাও একটা অপশন, আমরা বলতে পারি যে হ্যাঁ ওনাকে আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম দিলাম, যে ভারতবর্ষে উনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, ওনার নিজের দেশে নিরাপদ নয়। তখন হয়তো বাংলাদেশের কিছু বলার থাকবে না, কিন্তু সম্পর্কটা তো খারাপ হবে না। বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যে জায়গায় রয়েছে, একটা বড় বর্ডার রয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, এই দেশটাকে আমরা সম্পূর্ণ দীর্ঘস্থায়ী খরচের খাতায় রাখতে পারি না। পাকিস্তান আমাদের দীর্ঘস্থায়ী খরচের খাতায় আছে, বাংলাদেশকে যদি সেই জায়গায় রেখে দিই তাহলে আমাদের কিন্তু সব প্রতিবেশী যদি এই ধরনের আমাদের বিরূপ হয়ে পড়ে, আমাদের কিন্তু দেশ চালানো কঠিন হতে পারে। এবং দুই জায়গা থেকে যদি সন্ত্রাসবাদ আসতে শুরু করে, বাংলাদেশের উপরে আমরা দেখেছি চীনের ইন্টারেস্ট আছে, আমেরিকান ইন্টারেস্ট আছে, তার ফলে হবে কি যে আমাদের একটা বাড়তি বিপদ এবং বহুদিনের লম্বা বিপদ থাকতে পারে। তাই বাংলাদেশের সঙ্গে কিভাবে কূটনৈতিক বোঝাপড়া করা যায়, কাজকর্ম করা যায়, কথাবার্তা বলা যায়, সেইগুলো আমাদের করতেই হবে। এখন আর ওদের চিঠি দিয়েছে আমরা চিঠির জবাব দেব না, সেটা বেশি দিন করা যাবে না।
আমাদেরকে কিছু অ্যাকশন নিতেই হবে। এখন বাংলাদেশে যে পট পরিবর্তনের তো কোনো সম্ভাবনা নেই। যদি পট পরিবর্তন হতো, সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসতো, নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ফেরত আসবে বা আওয়ামী লীগ মনোভাবাপন্ন রাষ্ট্র, গণতান্ত্রিক দল ফেরত আসবে, সেরকমও কোনো সম্ভাবনা নেই। কবে নির্বাচন হবে আমরা সেটাও জানি না। এই জায়গায় দাঁড়িয়ে একটা যেমন কোর্টের রায় বেরিয়েছে, কোর্ট কিভাবে রায় দিয়েছে লোকে সেটা দেখে না, কোর্টের রায়টাই বড় কথা। তার ফলে ভারত যদি তাকে আটকে রেখে দেয়, সে দেশের মানুষের একটা ধারণা হতে পারে যে আমরা বুঝি মানে যাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে যার বিরুদ্ধে, তাকে আমরা প্রশ্রয় দিচ্ছি, এরকম একটা ধারণা তৈরি হতে পারে। এবং আমরা যদি আমাদের সম্বন্ধে ধারণা এই জায়গায় গেলে বাংলাদেশে যেটা হওয়ার সম্ভাবনা আছে, যেমন সংখ্যালঘু মানুষদের উপরে আক্রমণ তীব্র থেকে তীব্রতর হওয়ার সম্ভাবনা আছে।